বন্ধুরা এক অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা। মানে তিলোত্তমার যে ময়নাতদন্ত রিপোর্ট, সেই রিপোর্টের সাথে আরও 10টি ময়নাতদন্ত রিপোর্ট কিন্তু মিলিয়ে দেখা হয়েছে। এবার কি হয়েছে চলুন ভিডিওটা দেখুন, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। তার সাথে আরেকটি তথ্য যে তিলোত্তমার ময়নাতদন্তকারী যেই চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন, সেই চিকিৎসকের অনবরত 2 দিন কিন্তু কোর্টে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সেখানে কি হলো চলুন ভিডিওটা দেখুন, পুরো ডিটেলসে বলবো চলুন, তার সাথে আরও অনেক কিছু জানতে পারবেন চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো তিলোত্তমার ময়নাতদন্ত রিপোর্ট, যে রিপোর্ট নিয়ে এর আগেও কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। মানে আপনাদেরকে একবার না বহুবার বলেছি যে তিলোত্তমার ময়নাতদন্ত রিপোর্ট কিন্তু বেশ জল ঘোলা আছে। মানে সেই রিপোর্ট কিন্তু কারো পারমিশনে বানানো হয়েছিল। আপনাদেরকে বলি যে যেই ডক্টর বা যেই চিকিৎসক কিন্তু ময়নাতদন্ত করেছিলেন, সেই চিকিৎসকই বলেছিলেন নিজের মুখে মিডিয়াতে অন ক্যামেরা বলেছিলেন যে আমাকে ময়নাতদন্ত করার জন্য এক হুমকি দেওয়া হয়েছিল। সেটা কে দিয়েছিল? তিলোত্তমার কোন সম্পর্কে এক কাকু, যেই কাকু বলেছিল যে ইমিডিয়েট ময়নাতদন্ত করার, না হলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, যেখানে প্রেসার ক্রিয়েট করে ময়নাতদন্ত করা হয়, মানে করানো হচ্ছে, বা যে অল্প সময়ের মধ্যে যেখানে এত ক্রিটিক্যাল একটা পেশেন্ট বা পেশেন্ট বলছি বডি, যেখানে এক ভাইটাল একটা মানে মুহূর্ত বা এক ভাইটাল ঘটনা, সেটাকে ইমিডিয়েট, কারণ ময়নাতদন্ত করতে কিন্তু সময় লাগে, কিন্তু তিলোত্তমার খুব শিগগির, খুব তাড়াহুড়োর মধ্যে ময়নাতদন্ত করা হয়েছিল, খুব তাড়াহুড়োর মধ্যে রিপোর্টটাকে কিন্তু বের করানো হয়েছিল, যার জন্য কিন্তু সেখানে অনেক গণ্ডগোল ছিল। আর সেই গণ্ডগোলটাই কিন্তু সিবিআই সন্দেহ করছেন। যার জন্য কি হয়েছে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে সেই ডক্টর কি বললেন, এমনকি যে সিবিআই যেই 10টি রিপোর্টের সাথে মিলিয়ে দেখেছেন কি হয়েছে পুরোটা বলবো। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। ময়নাতদন্তকারী প্রধান চিকিৎসক লাগাতার 2য় দিন সাক্ষ্য দিলেন, গতকালও দিয়েছেন। এই সপ্তাহে, মানে আপনারা প্রত্যেকে জানেন যে আরজি কোরের কিন্তু ট্রায়াল শুরু হয়ে গেছে। রোজই কিন্তু আরজি কোরের কোর্টে কিন্তু বিচার হচ্ছে, কিন্তু সেখানে সঞ্জয়কে প্রেজেন্ট করানো হচ্ছে না। সঞ্জয় ভার্চুয়ালি উপস্থিত থাকছে। শুধুমাত্র যেদিন সঞ্জয়ের কাউকে চিহ্নিত করার দরকার থাকবে, সেদিন কিন্তু সঞ্জয় সশরীরে কোর্টে প্রেজেন্ট হবে, মানে উপস্থিত থাকবেন। তো এই সপ্তাহে আরজি কোর তদন্তের সঙ্গে যুক্ত পুলিশ কর্তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে আদালতে। বৃহস্পতিবার পর্যন্ত এই সপ্তাহে রোজই শুনানি হবে আরজি কোর মামলার। তবে তার মধ্যে শুধুমাত্র একদিন সঞ্জয়কে সশরীরে হাজির করানো হতে পারে আদালতে, বাকি দিন ভার্চুয়ালি হাজির দিতে হবে সঞ্জয়কে, মানে হাজির দিচ্ছে ভার্চুয়ালি, রোজই দিচ্ছে। এদিকে সোমবার শুনানির সময় সাক্ষ্য দান করা ময়নাতদন্তকারী চিকিৎসক বিস্তারিতভাবে 9 আগস্টের ঘটনা প্রবাহে, মানে ওই যে 9 আগস্ট যে তিলোত্তমার ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা তুলে ধরেন। রিপোর্ট অনুযায়ী মৃত চিকিৎসকের দেহ মর্গে আসার পর থেকে ময়নাতদন্ত এবং পরবর্তীতে রিপোর্ট তৈরি সংক্রান্ত যাবতীয় কথা আদালতে তুলে ধরেন সেই চিকিৎসক। এদিকে ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী চিকিৎসকের একটু কথাগুলো বুঝুন বন্ধুরা। আপনারা অনেকে কমেন্ট করছেন যে মূল কথা বলুন। মূল কথা কি? কথাগুলো শুনুন একের পর এক, পুরো ডিটেলসে। যখন বলেছি বলবো, তো পুরো ডিটেলসে সবটা বলছি। তো শরীরে যে সব আঘাতের চিহ্ন ছিল মানে তিলোত্তমার, তা কিভাবে হতে পারে তার বিবরণ দেন সেই চিকিৎসক, যেই চিকিৎসককে কোর্টে সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা হয়েছিল বা উপস্থিত ছিলেন। এদিকে সেই চিকিৎসককে মঙ্গলবারও চলে, গতকাল মঙ্গলবার ছিল, সেদিনও চলে। এছাড়া টালা থানার 3 পুলিশ কর্মীর সাক্ষ্য গ্রহণ হয় মঙ্গলবার। আজ ফের এই পুলিশ কর্মীদের সাক্ষ্য গ্রহণ হবে, আজকের কথা বলছি। এর আগে এই মামলার কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির 3 বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ করা হয়।
কারণ নানান বায়োলজিক্যাল প্রমাণের ভিত্তিতেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, মানে সিবিআই করেছেন। কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল ভিসেরার নমুনা সহ আরও নানা বায়োলজিক্যাল নমুনা। সেই সব নমুনা পরীক্ষা করা বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল গতকাল। যেই সব বিশেষজ্ঞরা সেখানে মানে পরীক্ষা করেছিলেন সেই সব বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল গতকাল। কারণ এর আগে অভিযোগ উঠেছিল, পয়েন্ট টু বি নোটেড, যে এর আগে অভিযোগ উঠেছিল নমুনা সংগ্রহের বেশ কয়েকদিন পরে তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এই আবহে ফরেন্সিক ল্যাবের কর্মীদের সাক্ষ্যের বেশ গুরুত্বপূর্ণ ছিল। উল্লেখ্য, গত 9ই আগস্ট ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল, যেটা আমরা প্রত্যেকে জানি যে 9ই আগস্ট মানে 8ই আগস্টের ভোরবেলা, অফিসিয়ালি টাইম কিন্তু 9ই আগস্ট তিলোত্তমার ঘটনাটা ঘটে। এদিকে বায়োলজিক্যাল সব নমুনা কেন্দ্রীয় ল্যাবে পাঠানো হয়েছিল 14ই আগস্টে। এই সময় বায়োলজিক্যাল নমুনা অদল বদল হতে পারে বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছে, যেটা এর আগে কিন্তু বহুবার আপনাদেরকে বলেছি যে অনেক জায়গা অনেক কিছু হেরাফেরি হয়েছে, যার জন্য তিলোত্তমার কিন্তু অনেক মানে প্রমাণগুলো এদিক ওদিক হওয়ার কারণে অনেক মানে অপরাধীকে সামনে আনতে কিন্তু সিবিআই বলতে পারেন যে আজও অবধি সে তদন্ত করে যাচ্ছেন, বা সিবিআই কিন্তু মানে অনেক দিন যেহেতু লং প্রসেস, যার জন্য অনেকে বলছে যে ব্যর্থ, সিবিআই পারছে না, সিবিআই এটা ওটা, যাই হোক, তো প্রমাণ না থাকলে তদন্ত করবেন কোথা থেকে, তাই না? সিবিআই কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছেন, সিবিআই তদন্ত করছেন, যার জন্য এত কিছু কিন্তু সিবিআই করছেন, যেখানে এক এক করে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। তো নমুনা অদল বদল হতে পারে বলে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে তথ্য প্রমাণ লোপাটের একাধিক সূত্র পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরাও। আর তার ভিত্তিতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। বলা হয়, রক্তের নমুনা নির্দিষ্ট পদ্ধতিতে মেনে সংরক্ষণ করা না হলে ফরেনসিক রিপোর্টে প্রভাবিত হতে পারে। এই আবহে ঠিক কোন পদ্ধতিতে নমুনা সংরক্ষণ করা হয় তা নিয়ে জানতে চাওয়া হয়েছিল ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি আমি। যদি ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন তাহলে কিন্তু সবটা বুঝতে পারবেন যে আমি কি বলছি। আমার কথাগুলো শুনলেই আপনারা সবটা বুঝতে পারবেন। আর আবার বলা হয়েছে, আরজি কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে প্রথম থেকেই, তবে সেই রিপোর্টে এবং নানান নমুনা কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তারপরও বিতর্ক থামেনি। এই আবহে আরজি করে ময়নাতদন্তের মানে তিলোত্তমার ময়নাতদন্ত পরীক্ষায় উদ্যোগী হলো সিবিআই। এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে 10টি মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। মানে সিবিআই কিন্তু তিলোত্তমার সাথে ম্যাচ করার জন্য আরও 10টি ময়নাতদন্ত রিপোর্ট কিন্তু মানে চেয়ে পাঠিয়েছেন। তিলোত্তমার ময়নাতদন্তের আগে এবং পরে যেসব দেহ ব্যবচ্ছেদ হয়েছে সেই রকম 10টি পিএম রিপোর্ট পাঠাতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে, যেটা সিবিআই কিন্তু মানে বলতে পারেন যে দায়িত্ব দিয়েছেন বা দাবি করেছেন যে এই রিপোর্টগুলো আমাকে পাঠাতে হবে। রিপোর্ট অনুযায়ী ওই 10টি রিপোর্টের সঙ্গে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হবে আরজি করে খুন তরুণীর পিএম রিপোর্টের সঙ্গে। বুঝতে পারছেন বন্ধুরা? যেই সব রিপোর্টগুলো চাওয়া হয়েছে সেই রিপোর্টের পিএম রিপোর্টের সাথে তিলোত্তমার ময়নাতদন্তের পিএম রিপোর্টের সাথে ম্যাচ করে দেখা হবে। আর সেটা বোঝার চেষ্টা করা হবে আরজি করের ময়নাতদন্তে ইচ্ছাকৃত কোনো গাফিলতি ছিল কি ছিল না।
এছাড়াও কারণ ডাইরেক্টলি আমরা যেভাবে কোনো কথা শুনি বা কোনো কথা বলে না যে ভেসে ভেসে অনেক কথা আমরা শুনতে পাই, কিন্তু অনেক কথা অনেক বিশেষজ্ঞ অনেকভাবে বলছেন, কিন্তু সিবিআই কখনো মুখের কথায় উনি বিশ্বাস করবেন না, কারণ উনাকে প্রমাণ দিতে হবে। আমরা প্রত্যেকে জানি যে তিলোত্তমার কিন্তু ময়নাতদন্তে অনেক ছেড়ছাড় হয়েছে, এমনকি অনেক প্রমাণ এদিক ওদিক হয়েছে, কিন্তু সিবিআই জানতে পারলেও অনুমান করতে পারলেও উনি কিন্তু কোর্টে এই কথাটা বলতে পারেন না। ওনাকে প্রমাণ করতে হবে যে সত্যি সত্যি ময়নাতদন্তে গাফিলতি ছিল কি ছিল না, একদম খাতা কলমে মানে পুরো রিপোর্ট অনুযায়ী প্রমাণ করতে হবে। যার জন্য কিন্তু সিবিআই এই রিপোর্টগুলো নিয়ে পুরো মানে ব্যাপারটাকে নিয়ে জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে সত্যি কি তিলোত্তমার ময়নাতদন্তে গাফিলতি ছিল কি গাফিলতি ছিল না। এছাড়া অন্যান্য হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গেও আরজি করের দেওয়া ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। এই ময়নাতদন্ত রিপোর্টে স্বাক্ষর ছিল আরজি কর হাসপাতালের 2 এবং এনআরএস হাসপাতালের এক চিকিৎসক। মানে ওখানে আরজি কর হাসপাতালের 2 এবং এনআরএস হাসপাতালের এক চিকিৎসকরা যে রিপোর্টের দাবি সামনে এসেছিল তাতে সই রয়েছে, মানে তিলোত্তমার ময়নাতদন্ত যে রিপোর্টের দাবি ছিল সেই রিপোর্টের সই আছে আরজি করের ফরেনসিক বিভাগের প্রফেসর ডক্টর অপূর্ব বিশ্বাস। যেই অপূর্ব বিশ্বাস কিন্তু মানে ইসের সামনে মিডিয়ার সামনে এসে কিন্তু অনেক কথা বলেছিলেন যে আমাকে হুমকি দেওয়া হয়েছিল হেনা তেনা, তারপরে ওই ময়নাতদন্ত খুব কম সময়ের মধ্যে অনেক কিছুই উনি বলেছিলেন, পরে কিন্তু কথাগুলোকে আবার উইথড্র করে নিয়েছিলেন যে না না আমাকে কেউ হুমকি দেয়নি। তো যাই হোক আমরা কিন্তু সবটাই বুঝতে পেরেছিলাম, তাই না? তো ছিলেন ডক্টর অপূর্ব বিশ্বাস আর ছিলেন আরজি কর ফরেনসিক বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রীনা দাস এবং এনআরএস মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মলি বন্দ্যোপাধ্যায়। আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার করতে পারছি বন্ধুরা যে তিলোত্তমার ময়নাতদন্তে কতটা মানে যেভাবে তিলোত্তমার ময়নাতদন্তটা তাড়াহুড়োর মধ্যে হয়েছিল, সেখানে শেষ পর্যায়ে এসে সিবিআই কিন্তু একটু হলেও ডাউট করছেন যে আমাদের কোথাও মিস হয়ে যাচ্ছে না তো, কোথাও আমরা ছেড়ে দিচ্ছি না তো, যেখান থেকে আমরা ক্লু পেতে পারি, যেখান থেকে আমরা তিলোত্তমার মানে প্রমাণ পেতে আমরা মানে ওই জায়গাটা থেকে হেল্প হতে পারে। যার জন্য সিবিআই রিপিটেডলি আরও চেষ্টা করছেন যে কোথায় আমাদের কিন্তু থেকে গেলো, কোথায় আমরা ছেড়ে দিলাম, কোন জায়গাটাতে আমরা মিস করে ফেলেছি। এইভাবে করে করে ওনারা তদন্ত করছেন, আর আমরা একটুতে অধৈর্য হয়ে পড়ছি যে কই কিছু তো হচ্ছে না, আর কিছু হবে না, আর কিছু হবে না, লং প্রসেস। কারণ একবার এক উকিল বলতে শুনেছিলাম যে এটা তো গাছে আম নেই, ঢিল ছুড়লাম আম পড়ে গেল খেয়ে নিলাম না, এটা হলো গিয়ে প্রমাণ করতে হবে সিবিআইকে যে এই 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 অপরাধী কিন্তু এই ইসে মানে ধর্ষণ খুনের ব্যাপারে জড়িত। যেমনি সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসি, ওনাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ওনারা তথ্য প্রমাণ লোপাটের জন্য কিন্তু গ্রেপ্তার, তাই না? ওনাদেরকে এখনও অবধি সিবিআই কিন্তু এটা বলতে মানে প্রমাণ করতে পারেননি বা প্রমাণ পাননি এখনও যে ওনারা কিন্তু ধর্ষণ বা খুনের সাথে জড়িত, ষড়যন্ত্র করেছেন, গভীর ষড়যন্ত্র, কিন্তু ধর্ষণ আর ইসের সাথে জড়িত এই কথাটা কিন্তু সিবিআই এখনও অবধি আমাদের কাছে প্রমাণ দেয়নি বা কোর্টে প্রমাণ দেয়নি বা আমরা এখনও অবধি জানতে পারিনি। কিন্তু ওই যে প্রমাণ না পেলে কি করে প্রমাণ করা যাবে, মানে আমরা প্রত্যেকে জানি সন্দীপ ঘোষ বড় মাথা, বড় একটা ক্রিমিনাল, মানে ক্রিমিনাল মাইন্ডেড, ঠিক আছে? তো কিন্তু ওই যে ক্রিমিনাল মাইন্ডেড এটা আমরা জানি, কিন্তু ওটা প্রমাণ না হলে আমরা কেউ কিন্তু তাকে বলতে পারবো না। তবুও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা তাদেরকে দোষী বলতে পারি না, দোষীরা বলতে পারি না, অভিযোগ না, ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ যার দোষী, যাকে যেই দোষের জন্য যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে দোষীই বলবো তো, তাই না? কিন্তু না, যাই হোক দিদির মতো করে বলেছেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। আর একটা কথাই বলবো, আমরা প্রতিবাদ করে যাব, অপেক্ষা করব, কারণ তিলোত্তমার মা বাবা যেভাবে শুভেন্দুর কাছে গিয়ে ওনারা নিজের কথাগুলো বললেন যে আমাদের অমুক অমুক ঘটনাগুলো ঘটেছিল, আমাদেরকে ডিসি নোট টাকা অফার করেছিল,
মানে এক কথায় অফার বলতে কি ঘুষ, যে মেয়ে তো চলে গেল আর কি হবে, কান্নাকাটি করে কি হবে, এই টাকাটা নিন, মেয়ের কষ্টটা আস্তে আস্তে করে ভুলার চেষ্টা করুন। কিন্তু মেয়ের মা বাবা কি বলেছিল যে না, আমরা টাকা নিয়ে কি করব, আমরা সব হারিয়ে ফেলেছি, এখন শুধুমাত্র আমরা জাস্টিস চাই, জাস্টিস ছাড়া আর আমাদের কিচ্ছু নেই। তো যার জন্য তিলোত্তমার মা বাবা জাস্টিসের জন্য ওনারা কিন্তু টাকা তো নেবেনই না, এরপরেও ওনারা বলেছেন বিধানসভায় ঢুকে যে আমরা সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট দেখব যে কী হচ্ছে, তারপর কিন্তু আমরা প্রয়োজন পড়লে জাস্টিস ছিনিয়ে আনার জন্য রাস্তায় নামবো এবার, কিন্তু জাস্টিস আমরা নেবই। চলুন আমরাও সেভাবে প্রতিবাদ করব। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।